যে কোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। মানুষকে স্বস্তি দিতেই জীবন বান্ধব বাজেট। ব্যাংকের পুরনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সাহস থাকলে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলার আহ্বান চিফ প্রসিকিউটরের। এবারও প্রাণঘাতী হচ্ছে ডেঙ্গু। একদিনে চলতি মৌসুমে সর্বোচ্চ 5 জনের মৃত্যু, শনাক্ত 124। হামে প্রাণ গেল আরও 4 শিশুর, আক্রান্ত 1145 জন। এবং উজানের ঢল ও বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। লালমনিরহাট কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, থেমে নেই ভাঙন, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে জীবন বান্ধব বাজেট প্রস্তাব করা হয়েছে। সংসদে অধিবেশনে বক্তব্যে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন সরকার প্রধান। করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনার বক্তব্যে দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে পৌনে 2 ঘন্টা বক্তব্যে ন্যায়ভিত্তিক মানবিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব প্রত্যাহার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর করমুক্ত আয়সীমা বৃদ্ধি সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন সরকার প্রধান। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা। 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে জনমনে কিছু নানা প্রশ্ন উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন, এই 3 ধাপে অর্থনীতিকে সাজাতে চায় সরকার। প্রকল্প হবে জনবান্ধব, ফিরিয়ে আনা হবে পাচার হওয়া অর্থ। আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট, এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় জানান সরকার প্রধান। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। ব্যাংকিং খাত, রাজস্ব খাতের সংস্কার ও আধুনিকায়নের কথা জানান প্রধানমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতের বাজেট পরিকল্পনা তুলে ধরেন। একটি গুরুত্বপূর্ণ সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকানকে ভ্যাটমুক্ত, দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ বন্ধ এবং সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির কর হার কমার সুযোগ দেওয়া সহ বেশ কিছু সংশোধনী এনে জাতীয় সংসদে পাশ হলো অর্থবিল 2026। সন্ধ্যায় অর্থবিল 2026 সংসদে পাশের জন্য উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিলটি পাশের আগে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ভ্যাট ও বিভিন্ন কর প্রস্তাবের ওপর ছাঁটাই ও সংশোধন প্রস্তাব উত্থাপন করেন। উত্থাপিত সংশোধনীগুলোর উপর আলোচনা শেষে কণ্ঠভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি পাশ হয়। এর আগে রাজস্ব খাতে সংস্কারের পাশাপাশি দেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী। দফা 1 এই মহান সংসদে উত্থাপন করছি। 11টি অগ্রাধিকার প্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় 72,343 কোটি টাকার সম্পদ জব্দ ও ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে
তাদের ছাড় দেওয়া হবে না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করার আহ্বান জানান তিনি। বলেন, শাহজাহান খান আমু, বিচারপতি মানিক সহ জুলাই হত্যাযজ্ঞের 10টি মামলা তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চলছে যাচাই বাছাই। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্ররোচনা, উস্কানি, নির্দেশনা ও পরিকল্পনার মামলায় শেখ হাসিনার বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড হয় তার। রোববার ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, এই বছরেই দেশে ফিরবেন তিনি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ তার। এই ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনি আসবেন, ভারত থেকেও বলে, বাংলাদেশ থেকেও তার কিছু অনুসারীরা বলে। সিম্পলি আমার কাছে যেটা মনে হয়, এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি। আমরাও তো চাই যে উনি ফিরে আসুক, তার আপিলটা তিনি ফাইল করে মামলাটা মোকাবেলা করুক। মঙ্গলবার জাসদ নেতা হাসানুল হক ইনুর মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ার 6 জনকে হত্যা নির্দেশ, পরিকল্পনার অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর বলেন, ইনুর সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি ফোন করেছেন। ফোন করে তিনি শেখ হাসিনাকে উপদেশ দিচ্ছেন কিভাবে আন্দোলন দমন করতে হবে এবং ছাত্র জনতা একরকম বা বিএনপি জামাতকে আলাদাভাবে শায়েস্তা করতে হবে, ট্রাম্প কার্ড খেলতে হবে। তার যে কার্যক্রম ছিল সেটা অপরাধ। সেই অপরাধটি আমরা প্রমাণ করেছি বলে আমরা বিশ্বাস করি। আমিনুল ইসলাম জানান, জুলাই হত্যাযজ্ঞের আরও 10টি মামলা তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। যাচাই বাছাই শেষে পর্যায়ক্রমে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। হাম সংক্রমণের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। একদিনে প্রাণ গেল 5 জনের, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। হাসপাতালে ভর্তি 124 জন। অন্যদিকে হাম উপসর্গে মৃত্যু হয়েছে 4 জনের। নতুন আক্রান্ত 1145 জন। চিকিৎসকরা জানান, ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে তাদের। 3.5 মাসে 700-র বেশি প্রাণ কেড়ে নিয়েছে হাম। আক্রান্ত 1,10,000-এর বেশি। এখনও প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হামের এমন ভয়াবহতার সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে ডেঙ্গু। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে প্রাণহানি মোট 18 জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন 124 জন। চলতি বছরে মোট আক্রান্ত 5,924 জন। চিকিৎসকদের শঙ্কা, এবার ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। তবে শঙ্কিত না হয়ে বিশেষায়িত ওয়ার্ড সহ ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি আছে বলে জানান তারা। ডেঙ্গু তো অবশ্যই হবে, আমরা প্রিপেয়ার্ড। আমরা ডেঙ্গু আজকে না, গত 10-15 বছর যাবত ম্যানেজ করে আসছি। অলরেডি ডেঙ্গু ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। আমাদের ডেঙ্গু ডেডিকেটেড এরিয়া আছে, দরকার পড়লে আমরা আরও বাড়াবো। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত বাড়তে থাকলে শুধু হাসপাতালের প্রস্তুতি দিয়ে পরিস্থিতি সামলানো সম্ভব হবে না। জোর দিতে হবে শনাক্তকরণে। প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে বা স্বল্পমূল্যে পরীক্ষা নিশ্চিত করতে বলছেন তারা। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। শুধু হাসপাতালের প্রস্তুতি দিয়ে আমরা সামলাতে পারবো না। যখন ঝাঁকে ঝাঁকে রোগী আসবে, আমাদের জরুরি অবস্থার মতো রোগী আসবে, তাহলে হাসপাতালের বাইরে যে কাজগুলো আছে, যারই জ্বর হবে এখন, তাকে ডেঙ্গু পরীক্ষা সে বাড়ির পাশে বিনা পয়সায় করতে পারছে কিনা বা নামমাত্র মূল্যে করতে পারছে কিনা। তাহলে প্রথমে যদি শনাক্ত হয়ে যায় সে ডেঙ্গু, সে কিন্তু নিজেই যত্ন এবং পরিচর্যার মধ্যে ভালো হয়ে যাবে। ডেঙ্গু প্রতিরোধে সব মহলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢল ও বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। এরই মধ্যে লালমনিরহাট কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি বৃদ্ধি পাওয়ায় থেমে নেই ভাঙনও। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। প্লাবিত হয়েছে ফসলি জমি, বাড়ির উঠান, গ্রামীণ সড়ক আর নিচু এলাকা তলিয়ে যাচ্ছে পানিতে। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বাড়ছে নদী পাড়ের মানুষের উদ্বেগও। লালমনিরহাটের তিস্তার পানি আবারও বেড়ে ডালিয়া পয়েন্টের বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নদীর তীরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল। পানির এই ওঠানামার কারণে বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে, আমরা সার্বক্ষণিক মনিটরিং এ রেখেছি।
টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপরে। তিস্তার পানি বাড়লেও কাউনিয়া পয়েন্টে এখনও বিপদসীমার নিচে। বেড়েছে ব্রহ্মপুত্র ও ধরলার পানিও। ঘর পানি ওঠে না, আশেপাশে পানি আছে, আর বর্তমান নদীর ভাঙন খুব। এদিকে গাইবান্ধায় বেড়েছে ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি। নদ নদীর পানি বাড়ায় কোথাও কোথাও তীব্র হয়ে উঠেছে ভাঙন। আমাদের খুব দুঃখিত, আমরা নদী এলাকার লোক কি করবো, আমরা অসহায়, এখন কি করি, এখন পাগলা ভেসে ভাই। আমার ভাই আমি নিরুপায়, আমাদের থাকার কোনো স্থান নেই, ঘর বাড়ি সব ভাঙে গেছে। এই বাঘ হওয়ার কারণে নদী ভাঙনের জোর বেশি। বাড়ি ঘর দুয়ার, স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা মসজিদ সব তো বিলীন হয়ে যাবানেছে। এরই মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার দত্তের খামার, পুটিরমারি ও ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের মধ্যে কঞ্চিপাড়া, বালাসীঘাটের রেলগেট সহ প্রায় 20টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই ছিল জনপদের সময়।